আমরা খাইতে বসিতাম, লুচি আমাদের সামনে একটা মোটা কাঠের বারকোষে রাস করা থাকিত। প্রথমে দুই একখানি মাত্র লুচি যথেষ্ট উঁচু হইতে সূচিতে বাঁচাইয়া সে আমাদের পাতে বর্ষণ করিত। অদ্ভুত না? যেখানে দেখা যায় যে একটি বাড়ির ভৃত্য অর্থাৎ চাকর, সেই বাড়ির যারা মনিব, যারা মালিক, সেই মালিকদের সন্তানদেরকে খাওয়ার পরিবেশন করতে গিয়ে নিজের শুচিতা অর্থাৎ পবিত্রতাকে রক্ষা করার জন্য লুচিটা উপর থেকে পাতাই দেয়, ছুঁড়ে দেয় এক প্রকারের। এ কেমন তন্ত্র, এ কেমন নিয়ম, এ কেমন শৃঙ্খলা! মালিক শ্রেণী আর ভৃত্য শ্রেণী অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ এবং যারা শ্রমকে কাজে লাগিয়ে নিজেদের সুবিধা করে সমাজে, সেই দ্বিতীয় শ্রেণীর স্তরের যে মানুষরা, এই দুইয়ের মানুষের মধ্যে কোথাও যেন একটা ওঠাপড়া লাগছে। এই বিষয়টিকে একেবারে লক্ষ্য করা যায় ফ্রান্সের এই ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও। সেক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছিল 1789 সাল, তখন ফ্রান্সে ফরাসি বিপ্লব শুরু হয়েছে। সে সময় দেখা যাচ্ছে যে ফ্রান্সের সমাজ ব্যবস্থা ছিল তিনটি শ্রেণীতে বিভক্ত। একটি ছিল প্রথম সম্প্রদায়, যেখানে যাজকরা থাকত; দ্বিতীয় সম্প্রদায়, যেখানে অভিজাতরা বাস করত; এবং তৃতীয় সম্প্রদায়, যেখানে বুর্জোয়া এবং কৃষকরা বসবাস করত। তো এই বুর্জোয়া এবং কৃষকরা মাঝখানে একটি বিপ্লব করে, আন্দোলন করে, বিদ্রোহ করে এক কথায়, যার সরাসরি লক্ষ্য ছিল যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায়, মূলত রাজাকে কেন্দ্র করে। এই রাজতন্ত্রকে ভেঙে দিয়ে তারা গণতন্ত্র বা প্রজাতন্ত্র বা জনগণের যে নিয়ম, জনগণতন্ত্র তৈরি করতে চেয়েছিলেন। রবি ঠাকুরের একটি অসাধারণ প্রবন্ধ বলতে পারো, বা এক কথায় বলতে পারো যে এটা প্রবন্ধও নয়, কোথাও যেন একটা আত্মজীবনীমূলক লেখা। সরাসরি বললেই ভালো হয় যে এই আত্মজীবনী লেখা, যে রবীন্দ্রনাথের নিজস্ব জীবনকে কেন্দ্র করে জীবনের ভিন্ন ভিন্ন রং রসে তৈরি করা বিভিন্ন স্বাদের লেখা, যেখানে তিনি ইতিহাস রচনা করতে চাননি। বলে গেছেন নিজেরই জীবনে ঘটে যাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র কতকগুলো রাশি রাশি কথা, যেগুলো অনেক কথা জমে গেছে, কিন্তু তিনি পরিণত বয়সে গিয়ে যখন সেই ছোটোবেলাকার কথা, সেই আগেকার কথা, অতীতের কথাকে স্মরণ করে লিপিবদ্ধ করতে যাচ্ছেন, তখন তিনি বলছেন যে আমি ইতিহাস রচনা করতে আসিনি, আমি আমার জীবনের কথা বলতে এসেছি। তাই জীবনের কথা যখন বলবো, তার নিখুঁতভাবে সেই কথাগুলোই বলবো যেগুলো ঘটেছে। হ্যাঁ, সেখানে কিছু স্মৃতিতে সমস্যা তৈরি হতে পারে, কিছু কথা ভুলে যেতে পারি, সেটাকে বানিয়ে রসিয়ে গুছিয়ে একটু রং লাগিয়ে আমি কথাটিকে পরিবেশন করব। এই হলো আত্মজীবনী। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে জীবন স্মৃতি। কেমন? তো এই জীবন স্মৃতি গ্রন্থটিতে তিনি বেশ সারা জীবনকে কেন্দ্র করে বেশ কতগুলো দৃশ্যকে আমাদের সামনে তুলে ধরেছেন, যেখানে আমরা দেখতে পাই তার বালক বয়সের কথা, শৈশবের কথা, তরুণ বয়সের কথা, রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন ধরনের কথা আমরা দেখতে পাই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভৃত্য রাজতন্ত্র। এই আত্মজীবনীমূলক গ্রন্থটি রবীন্দ্রনাথের যে জীবন স্মৃতি, সেই জীবন স্মৃতি গ্রন্থের একটি অংশ হচ্ছে, একটি প্রবন্ধ হচ্ছে ভৃত্য রাজতন্ত্র। এবার প্রশ্ন হলো, এই শব্দটিকে ভাঙো। ভৃত্য মানে হলো চাকর, রাজক কথাটা আসছে রাজ থেকে বা রাজনীতি থেকে। তো এই রাজ বলতে রাজার শাসনকে বোঝানো হচ্ছে, আর তন্ত্র মানে তো শাসন পদ্ধতি বা আইন বা নিয়মাবলী। তাহলে চাকরের তৈরি করা নিয়ম, যেটা রাজার মতো করে লাগছে দেখে, যেখানে যে নিয়মের মধ্যে প্রধান রাজা হলো অর্থাৎ শাসক হলো ভৃত্য, আর প্রজা হচ্ছে তারই মালিক তথা মনিব, মনিবের ছোট ছোট ছেলেরা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে রবি ঠাকুরদের যে যখন বালক বয়স, যখন শৈশবে কিন্তু তাদেরকে গুরুজনেরা বা বাড়ির অভিভাবকরা কিন্তু তেমনভাবে গুরুত্ব দিত না। তাদের সমস্ত রকম দায়িত্বগুলো চাপিয়ে দেওয়া হতো বাড়ির বিভিন্ন ভৃত্যদের উপরে। এরকম দুইজন ভৃত্যের নাম কিন্তু তোমরা মনে রাখবা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলাতে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং মূলত তিনটি বালক সবচেয়ে কাছাকাছি থাকতো, ঘনিষ্ঠভাবে থাকতো ঠাকুর পরিবারের। সেই তিনজন বালকের মধ্যে একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সোমেন্দ্রনাথ ঠাকুর, এবং আরও একজন হচ্ছেন রবীন্দ্রনাথের বড় দিদি সৌদামিনী দেবীর ছেলে, তার নাম হচ্ছে সত্যপ্রসাদ, এবং বালক রবীন্দ্রনাথ। এই তিনজন ছিল গিয়ে যে ভৃত্যদের অধীনে। সেই ভৃত্যদের মধ্যে একজনের নাম হচ্ছে শ্যাম, সে অল্প বয়সী ছেলে, কোকড়া কোকড়া চুল,
তার কাহিনী তোমরা পাবা কিন্তু একেবারে এই ঘর ও বাহির প্রবন্ধে, অর্থাৎ এই আত্মজীবনী জীবন স্মৃতির অন্তর্গত ঘর ও বাহির প্রবন্ধে। কিন্তু দ্বিতীয় অংশে যখনই তুমি পৌঁছে যাবা, অর্থাৎ তার পরের যে প্রবন্ধ, সেইটি প্রবন্ধের নাম হচ্ছে গিয়ে আমাদের যেটি আজকে আমরা টপিকটি নিয়ে আলোচনা করছি, ভৃত্য রাজতন্ত্র। সেখানে আরও একজন ভৃত্যের নাম পাবা, যার নাম ব্রজেশ্বর বা সংক্ষেপে বলা হয় ঈশ্বর। তো এই দুইজন ভৃত্যের অধীনে থাকতে হচ্ছিল বালক রবি ঠাকুরকে। সেই জীবনের কতগুলো কথাকে তিনি তুলনা করতে গিয়ে বলেছেন যে এই রাজতন্ত্র আমরা তো দেখিনি, রাজার সময়কার মানুষ তো নয়, কিন্তু রাজতন্ত্র মতো করে ভৃত্যরা যেন নিজের তন্ত্র বা নিজের শাসন তৈরি করে রেখেছিল এই শিশুদের উপরে। তাদের দেখাশোনার পুরো দায়িত্ব তাদের উপর ছিল, তাই তারা যেমন খুশি তেমন তাদের উপর যেন এক প্রকারের অত্যাচার করে গেছে। কেমন? তো এই বিষয়গুলোকে আমি পুরো টেক্সট ওয়াইজ তোমাদেরকে বোঝাবো। তার আগে একটা কথা বলি, সুন্দর কথা, যেটা ঘর ও বাহির প্রবন্ধে রয়েছে। সুন্দর একটি গান বা কবিতা বলতে পারো। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, মানে দুইজনে, কি ছিল বিধাতার মনে। আচ্ছা, আমাদের কি কখনো মনে হয় না যে যেখানে আমাদেরকে আড়ষ্ট করে রাখা হচ্ছে, গণ্ডি বেঁধে রাখা হচ্ছে, সেখানে আমাদের বিকাশ, আমাদের অন্তঃসত্ত্বার বিকাশ ঘটা বন্ধ হয়ে যাচ্ছে? আমাদের কলা কৌশলকে অপমান করা হচ্ছে। শিশুর শৈশবকে যেখানে বিকশিত পল্লবিত হতে দেওয়া হয় না, সেখানে কি একটা নতুন করে শাসনতন্ত্র তৈরি হচ্ছে না? হচ্ছে। তো বালক রবি ঠাকুরদের শৈশবে তারা যে রাজতন্ত্র তথা শাসনতন্ত্রের অধীন ছিল, তারা ছিল গিয়ে ভৃত্যতন্ত্রের অধীন। ভৃত্যরা যেন রাজার মতো আচরণ করতো, তাদের সাথে অত্যাচার করত। যেমন আমরা ঘর ও বাহিরে গিয়ে দেখতে পাই, ঘর ও বাহির প্রবন্ধে এক জায়গাতে শ্যাম এই ভৃত্য তথা চাকরটি কী করত? রবি ঠাকুরদের দৌরাত্ম, চঞ্চলতা কমানোর জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য ঘরে ঢুকিয়ে ঘরের চারদিকে একটি দাগ কেটে দিত। আর কি বলতো? যে এই চকের দাগের বাইরে আসবে না। যেমন সীতা বাইরে এসেছিল, তো সঙ্গে সঙ্গে রাবণ কর্তৃক তিনি অপহৃত হয়েছিলেন, ঠিক সেইভাবে তোমাকেও কিন্তু একটা রাক্ষস এসে ধরে নিয়ে যাবে, ফলে তুমি এখানেই আটকে থাকবা। সেই সময় রবি ঠাকুরের মন বিকশিত হতে চাইছিল জানলার এপার আর ওপার থেকে। তখনই হয়তো গানটা বলেছিলেন, তিনি কবিতাটা লিখেছিলেন। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। এই ভেতর থেকে বাহিরকে দেখার চেষ্টা করছিলেন। সেই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলো কিন্তু তিনি এই বড় বয়সে এসে, পরিণত বয়সে এসে লিপিবদ্ধ করছেন তার আত্মজীবনী গ্রন্থে। তিনি এই ঘর ও বাহির প্রবন্ধে আরও একটি সুন্দর কথা বলেছেন, একটি প্রসঙ্গ বলেছেন, যে আমরা শিশু বা শৈশবে বা বাল্যকালে যখন ভৃত্যদের অধীনে ছিলাম, তারাই সমস্ত দেখাশোনা করতো, খাওয়া দাওয়ার ব্যাপারে নজর দিত, তারা আমাদের সারা দিনের পরিচর্যার দিকে নজর দিত, তারা এমনকি আমাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও নজর দিত। কি বলা হচ্ছে? ঠাকুর পরিবারের যে দর্জি ছিল, তার নাম হচ্ছে নেয়ামত বা খলিফা, নওয়ামত খলিফা। সেই নওয়ামত খলিফা কি করতেন? যে এই বালকদের জামা তৈরি করার সময় জামাতে কোনো প্রকার কোনো রকম পকেট দিত না, সেটাকে অনাবশ্যক বলে মনে করত। রবি ঠাকুর কি সুন্দর করে এই কথাটি বলছেন, এমন বালক কোনো অকিঞ্চনের, মানে অভাবী, দরিদ্র, অকিঞ্চনের ঘরেও জন্মগ্রহণ করে নাই, পকেটে রাখিবার মতো স্থাবর অস্থাবর সম্পত্তি যাহার কিছুমাত্র নেই। আচ্ছা, একটা বালক, তার জামাতে একটা পকেট থাকবে, সে তার খেলনাগুলোকে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, যেগুলো হয়তো পরিণত বয়সের মানুষের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়, তাতে কি হয়েছে? সেই শিশুটির কাছে তো গুরুত্বপূর্ণ, সেটা তার কাছে অনেক অনেক দামি, অনেক মূল্যবান, সে সেটা রাখতে পারে। তাকে একটা জামার মধ্যে ওই একটা কমপক্ষে পকেট তো দেওয়াই যায়, তাই না? কিন্তু সেই ক্ষেত্রেও যখন কার্পণ্য করা হচ্ছে, তখন তিনি সেটাকে কার্পণ্যের দৃষ্টিতে দেখছেন না। তিনি দেখছেন যে অকারণ দেওয়ার কি প্রয়োজন, অনাবশ্যক বলে মনে করছে সকলেই শিশুদেরকে। এইখান থেকে কোথাও যেন তার মনের মধ্যে আসলো তৈরি হয়ে যে এই ভৃত্যরা আসলে মালিকদের মতো করেই এই শিশুদের উপরে অত্যাচার করছে, কোথাও তাদেরকে শাসন পীড়ন করছে। আচ্ছা, আমরা তো একটা জিনিস জানি, মাৎস্যন্যায়ের যুগে যেটা কথা বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে একটি বড় পুকুরে বা বড় নদীতে বড় মাছেরা কিন্তু ছোট মাছদেরকে খেয়ে ফেলে। অর্থাৎ সমাজে যখন অরাজক অবস্থা বেড়ে যায়, তখন উঁচু আর নিচুর মধ্যে ভেদাভেদ ঘুচে যায়।
তখন উঁচু নিচুকে বারবার কিন্তু আঘাত করার চেষ্টা করে, একসময় কিন্তু প্লট পরিবর্তন হয়, নিচুও আক্রমণ করে উপরকে। এইভাবে কিন্তু একবার সব কিছু শেষ হয়ে যায়। কোথাও যেন এই যে ভৃত্যরা এগিয়ে আসছে মনিবের সংসারে এসে, মনিবের পরিবারে এসে তারা রাত দিন কাজ করছে, অথচ সেইখানে এমনভাবে কাজ করছে যেন তারা অতি উত্তম মানুষ, এবং যাদের কাজ করছে সেই সব মনিবের সন্তানেরা অত্যন্ত নিকৃষ্ট মানের, তাদের যেন বাধ্য হয়ে তাদেরকে সামলাতে হচ্ছে। এই কেবলমাত্র পয়সা উপার্জনের ক্ষেত্রে তারা এই কাজটা করছে যেন, বা পয়সা উপার্জনের জন্য যেন করছে এই কাজটা। সেখানে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, শৈশবের শিশুদের সাথে কীভাবে আচার আচরণ করতে হয় সেটুকু তাদের গুরুত্বপূর্ণ বলে মনে করে না। এইখানে কোথাও যেন রবীন্দ্রনাথ ঠাকুরের বারবার মনে হচ্ছে এটা ভৃত্য রাজতন্ত্র। তো প্রথমে আমরা বলবো যে আমি প্রথমেই তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে পুরো টেক্সট পড়বো, টেক্সট পড়ে পড়ে আমি লাইন বাই লাইন তোমাদের সামনে তুলে ধরবো এবং ব্যাখ্যা করতে গিয়ে বলে দেবো যে এই কোটেশনটা খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে, তাতে দুই ধরনের প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন হলো যে এই জীবন স্মৃতি গ্রন্থের ভৃত্য রাজতন্ত্র যে প্রবন্ধটি বা গদ্যটি রয়েছে সেইটির ভৃত্যদের রাজ করার বা আইন বা শাসনগুলো সম্পর্কে তিনি কি কি কথা বলেছেন, বা ভৃত্যদের চরিত্র সম্পর্কে কেমন আলোচনা করেছেন তা আলোচনা করো। অথবা দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে ভৃত্যদের যে শাসন বা শাসন ব্যবস্থা, ভৃত্যদের যে শাসনের মধ্যে রাখার যে একটা টেকনিক, কৌশল, সেটাকে রাজতন্ত্রের সাথে কেন তুলনা করা হয়েছে, অর্থাৎ রাজার তন্ত্রের সাথে ভৃত্যদের কী সম্পর্ক আসলো, এটা আলোচনা করো। তো এই প্রশ্নটা উত্তর করতে গেলে আমাদেরকে প্রবন্ধটা ভালো করে সঠিকভাবে বুঝতে হবে। বোঝার সাথে সাথে আমি বলে দেবো যে কোন কোটেশনগুলো বা কোন অংশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, এবং তারপরে আমি লাস্টের দিকে বুঝিয়ে দেবো যে এখান থেকে কীরকম পয়েন্টসগুলোকে মাইন্ডে রাখতে গেলে সেইভাবে তুমি উত্তরটা সাজিয়ে তৈরি করতে পারবে। তো ঠিক আছে, এবার শুরু করা যাক টেক্সট পড়বো, লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও, তারাও বিভিন্ন বিষয় নিয়ে আমাকে কমেন্ট করবে, আর সেই টপিকগুলোকে নিয়ে আমি পুনরায় তোমাদের সামনে আসবো নতুন নতুন আলোচনা নিয়ে। কেমন? ভারতবর্ষের ইতিহাসে দাস রাজাদের রাজত্বকাল সুখের কাল ছিল না। আমাদের জীবনের ইতিহাসেও ভৃত্যদের শাসনকালটা যখন আলোচনা করিয়া দেখি, তখন তাহার মধ্যে মহিমা বা আনন্দ কিছুই দেখিতে পাই না। কি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর? যে আমাদের দেশে যখন ভৃত্যদের শাসন করার ক্ষমতাগুলো দেখি, তখন কিন্তু এগুলো দেখে আমাদের আনন্দ আসে না বা ভালো লাগে না, গর্বের কোনো বিষয় না। এই সকল রাজাদের পরিবর্তন বারবার কিন্তু ঘটেছে। কেমন? ইতিহাস সাক্ষী আছে, রাজতন্ত্র যারা প্রতিষ্ঠা করছে তাদের সেই তন্ত্র কিন্তু পরিবর্তন হয়েছে। এখানে কোথাও যেন তিনি নিজের সভ্যতাকে, নিজের সমাজকে অপমান করার চেষ্টা করলেন। কোথাও যেন তিনি একটু ব্যঙ্গ বিদ্রুপ করে বলতে চাইলেন যে এই মনিব আর প্রজা, এই দুইয়ের মধ্যে একটা পট পরিবর্তন ঘটতে চলেছে। ভৃত্যরাও সেখানে মালিক সাজার চেষ্টা করছে, তারাও নিজেদের শুচিতা, শুভ্রতা, পবিত্রতা রক্ষা করার চেষ্টা করছে, এবং তাদের কাছেও হীন, একদম নিচ পর্যায়ে বলে মনে হচ্ছে মনিবের সন্তান। কেবল তারা পয়সা উপার্জন করার জন্য কাজ করছে, বাস্তবে তারা নিজেদের আত্মসম্মান বোধকে বিকিয়ে দেয়নি। এই যে আত্মসম্মানের কথা, এখান থেকে কোথাও যেন ভৃত্যরাও কোথাও আর ভৃত্য হচ্ছে না, রাজার মতো হয়ে উঠছে, রাজতন্ত্রের সাথে যুক্ত হচ্ছে, তাদের নিজস্ব একটা শাসন প্রণালী তৈরি হচ্ছে। কি বলছেন? এই সকল রাজাদের পরিবর্তন বারবার ঘটিয়াছে, কিন্তু আমাদের ভাগ্যের সকলতাতেই নিষেধ ও প্রহারের ব্যবস্থার বৈলক্ষণ ঘটে নাই। বলছেন প্রহার কিন্তু চলেছে, মারধর কিন্তু চলেছে, তখন এই সম্বন্ধে তত্ত্বালোচনার অবসর পাই নাই। পিঠে যাহা পড়িত তাহা পিঠে করিয়াই লইতাম, এবং মনে জানিতাম সংসারের ধর্মই এই, বড় যে সে মারে, ছোট যে সে মার খায়। কি সুন্দর কথা না? আমরা কি ধীরে ধীরে ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি, যারা বড় তারা মারে, আর ছোট যারা তারা কেবল মারটাকে সহ্য করে। কিন্তু যত বড় হয় ধীরে ধীরে বুঝতে পারি যে কি না, বড় যে তাকে মার সহ্য করতে হয়, আর ছোট যে সে মারার চেষ্টা করে। এই বিষয়টা কিন্তু বুঝতে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দীর্ঘ সময় লেগে গেছে। এই কথা তিনি স্পষ্ট বললেন যে ছোট যে সেই মারে, বড় যে সেই মার খায়, শিখিতে বিস্তর বিলম্ব হইয়াছে। অর্থাৎ অনেক দেরি করে আমি এটা বুঝতে পারলাম। কোনটা দুষ্ট এবং কোনটা শিষ্ট ব্যাধ তাহা পাখির দিক হইতে দেখে না, নিজের দিক হইতে দেখে। কি সুন্দর, তাই না? এখানে একটা বিষয় স্পষ্ট করে তিনি বলে দিলেন যে দেখো, দৃষ্টিকোণটাই আসল,
কে কীভাবে দেখছে, যে আক্রমণ করে আঘাত করে সেই ব্যাধ মানে শিকারী সে যখন পাখিকে আক্রমণ করে তখন তার কাছে কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা? আক্রমণ করাটা ভদ্রতা শিষ্টতা, আর আক্রমণ থেকে বেঁচে পালিয়ে যাওয়াটাকে অভদ্রতার নজর দেখে। আবার পাখি উল্টো দিক থেকে দেখছে, পাখি কী ভাবছে? বেঁচে পালিয়ে যাওয়াটা শিষ্টতা ভদ্রতা এবং শিক্ষা, আর যদি ধরা পড়ে যায় তাহলে আমার প্রাণ চলে যাবে। এটাই হচ্ছে কি আমার অশিক্ষা, যে আমি নিজেকে প্রস্তুত করতে পারলাম না, বিপদের হাত থেকে বাঁচাতে পারলাম না। আসলে দৃষ্টিকোণটাই আসল। সমাজে কে ভৃত্য আর কে একেবারে রাজার আসনে বসবে সেটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে কে কেমন দৃষ্টিকোণ দিয়ে জীবনে বাঁচছে, তার জীবনের রুচিবোধ, তার জীবনের কলা কৌশল, তার শিল্পবোধ এবং তার বেঁচে থাকার যে প্রণালী, সেই সব কিছুই তাকে রাজতন্ত্রে প্রস্তুত করতে বাধ্য করবে বা তার রাজ্যাভিষেক করতে বাধ্য করবে। ঘটনাটা কি? রাজা বলতে কিন্তু এখানে বারবার বোঝানো হচ্ছে শাসককে। বাস্তবে শাসক বলতে রবীন্দ্রনাথ কিন্তু প্রতিনিয়ত একটাই কথা বলেছেন, যে রাজা হলো মনের রাজা, মনের হৃদয় পদ্মে যিনি অধিকার তৈরি করে নেবেন তিনি হচ্ছেন প্রকৃত রাজা। কিন্তু এই প্রজারা বাস্তবে মনের মধ্যে জায়গা করে নিতে পারেনি। ইতিহাসের রাজারা যেমন তৈরি করতে পারেনি এবং তাদের পরিবর্তন হয়েছে, এই ভৃত্যরাও কিন্তু জায়গা তৈরি করতে পারছে না শিশুদের হৃদয়ে। তাই এই ভৃত্যদেরকেও একদিন সরে যেতে হবে, তাদের রাজতন্ত্র ছেড়ে দিতে হবে। কোথাও যেন তিনি বলছেন কোনটা দুষ্ট এবং কোনটা শিষ্ট, ব্যাধ তাহা পাখির দিক হইতে দেখে না, নিজের দিক হইতেই দেখে। সেই জন্য গুলি খাইবার পূর্বে যে সতর্ক পাখি চিৎকার করিয়া দলকে ভাগিয়ে দেয়, শিকারী তাহাকে গালি দেয়। মার খাইলে আমরা কাঁদিতাম, প্রহারকর্তা সেটাকে শিষ্টচিত বলিয়া গণ্য করত না। কি অদ্ভুত না বলো? মানে কেউ তোমাকে আঘাত করছে, তুমি সেখানে মন খুলে কাঁদতেও পারবে না, তোমার কষ্ট হচ্ছে তাও তুমি মুখ ফুটে কাঁদতে পারবে না। কাঁদার সময় কি হবে? যিনি প্রহার করলেন, যিনি শাসক, তিনি তোমাকে ধমক দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন যে কাঁদবে না। এটা তো আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা দেখেছি, তাই না? যে আমাদেরকে মারবেন শিক্ষক মহাশয় বা যে কোনো অভিভাবক বা কেউ, কিন্তু সঙ্গে সঙ্গে বলবেন কাঁদবে না, কাঁদলে আরও মারবো। কোথাও যেন এটা তাদেরকে কষ্ট দেয় বা বিরক্ত করে। মানে তারা যখন শাসন করছে তখন কান্নাকাটি তারা একদম পছন্দ করে না, এটা তাদেরকে বিপদে ফেলে, বিরক্ত করে, কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারে না বা প্রহার করতে গিয়ে বাধা পায়। তাই বলছে আমার বেশ মনে আছে সেই সিডিশন সম্পূর্ণটা কিন্তু ভৃত্য রাজতন্ত্রের একেবারে একটা নিজস্ব ডিসিশন তৈরি হয়ে গেছিল, একটা নতুন করে শাসন প্রণালী তৈরি হয়েছিল। তাই তিনি সরাসরি বলছেন যে সেটাকে ভৃত্য রাজদের বিরুদ্ধে সিডিশন বলা যায়। আমার বেশ মনে আছে সেই সিডিশন সম্পূর্ণ দমন করিবার জন্য জল রাখিবার বড় বড় জ্বালার মধ্যে আমাদের রোদনকে বিলুপ্ত করিয়া দিবার চেষ্টা করা হইত। রোদন জিনিসটা প্রহারকারীর পক্ষে অত্যন্ত অপ্রিয় এবং অসুবিধাজনক, এ কথা কেউই অস্বীকার করিতে পারবে না। এইখান থেকে তাহলে তুমি একটা বিষয়কে তুমি পয়েন্ট করতে পারো, খাতাতে অবশ্যই নোট করে নাও। বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে আমরা দুটো পয়েন্টস অনুযায়ী উত্তরটাকে সেট করতে পারি। প্রথম একটা পয়েন্ট যেটা মাইন্ডে রাখবা, পয়েন্টস তৈরি করার দরকার নেই অনার্স স্টুডেন্টদের জন্য। বিষয়টা হচ্ছে শাসনের উপর নির্ভরশীলতা। কাদের শাসনের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছিল রবি ঠাকুরদেরকে? নাকি ভৃত্যদের শাসনের উপর তাদেরকে বাধ্য হয়ে নির্ভর হয়ে থাকতে হচ্ছিল। তাহলে এখান থেকে তুমি কী কী কথা লিখতে পারবে? তুমি লিখতে পারবে যে বালক অবস্থায় রবি ঠাকুরদের সম্পূর্ণ অধিকার ছিল, সম্পূর্ণ অধিকার গিয়ে পড়তো তাদের বাড়ির ভৃত্যদের উপরে। ভৃত্য কারা ছিল? একজন ছিল শ্যাম নামক ভৃত্য, একজন ছিল ব্রজেশ্বর। কিন্তু এই প্রবন্ধে বা গদ্যে কিন্তু ব্রজেশ্বর নামটাই তথা ঈশ্বর নামটাই তোমরা পাবে। কেমন? তাহলে তোমরা গুছিয়ে লিখবা যে সে সময় শৈশবে বালক যে রবি ঠাকুররা ছিলেন তাদের দেখাশোনার ভার পুরোপুরিভাবে পরিবারের গুরুজনেরা নিত না, দিত গিয়ে সমস্ত ভার দায়িত্বগুলো দিয়ে দিত বাড়ির বিভিন্ন ভৃত্যদের উপরে। আর ভৃত্যরা সেই আইনগুলোকে নিজেদের মতো করে আইনগুলো তৈরি করতেন, যেগুলো সেই শিশুটিকে বা বালকটিকে সংযমে রাখা যায়, তাদেরকে আটকে রাখা যায়, তাদের চঞ্চলতাকে যেন তারা নিয়ন্ত্রণ করতে পারে। তাই নিজেদের সুবিধা অনুযায়ী তারা কিন্তু তাদেরকে শাসন করতেন এবং শাসন করতে গিয়ে প্রহার কিন্তু দিতেন। গালাগালি তো করতেনই, আবার বকাঝকা করার পাশাপাশি তাদেরকে মারধরও করতো। কিন্তু মারার সময় তাদের কানার উপায় ছিল না, কাঁদতে গেলে তাদেরকে আরও ভয় দেখানো হতো, তাদেরকে আরও বেশি করে মারা হতো। অথচ আশ্চর্য এই তন্ত্রটাকে তিনি মজা করে গম্ভীরভাবে রূপ দিতে চাইলেন, সেটা হচ্ছে বললেন ভৃত্য রাজতন্ত্র। এইভাবে আমরা উত্তরটা শুরু করব। কেমন? এবার দ্বিতীয় কথা তিনি কি বলছেন? কান্নার কোনো স্বাধীনতা নাই। দেখো একটা বিষয়, মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করার সময় কিন্তু স্বাধীন কতকগুলো নিজস্ব স্বাধীনতা নিয়ে জন্মগ্রহণ করেছেন।
কিছু কিছু বিষয়, যেমন তার প্রধান হচ্ছে একটি হাসি এবং একটি কান্না, তার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত আছে। সে ব্যথা পেলে কাঁদবে এবং আনন্দে সে হেসে উঠবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু শিশুকে আঘাত করার সময় অভিভাবকরা তার তথা গুরুজনেরা যখন তাকে শাসন করছে, তাকে আঘাত করছে, তখন তাদের কাঁদার কোনো অধিকার নাই। বালক রবীন্দ্রনাথেরও কোনো কাঁদার অধিকার ছিল না। কাঁদতে গেলে তাদেরকে আরও বেশি করে শাসন করা হতো, ভয় দেখানো হতো এবং তাদেরকে আরও বেশি করে আঘাত করা হতো। এইভাবে তাদের কান্নাকে আটকে রেখে নিজেদের কাজ সুবিধাজনকভাবে করে ফেলত ভৃত্যরা। এরপরের কি বিষয় বলছেন, এখন একবার ভাবি ভৃত্যদের হাত হইতে কেন এমন নির্মম ব্যবহার আমরা পাইতাম। এখন প্রশ্ন হলো, ভৃত্যরা কেন এইভাবে আমাদের সাথে নিষ্ঠুরভাবে আচরণ করত, কেন? কারণটা কি? মোটের উপরে আকার প্রকারে আমরা যে স্নেহ দয়া মায়ার অযোগ্য ছিলাম তাহা বলিতে পারি না। মানে আমাদের যে স্নেহ দয়া মায়া করতো না তারা তেমনটা নয়। আসলে ঘটনাটা হচ্ছে যে ভৃত্যদের উপরে আমাদের সম্পূর্ণ ভার পড়িয়াছিল। সম্পূর্ণ ভার জিনিসটা কিন্তু বড় অসহ্যের বিষয়। পরমাত্মীয়দের পক্ষেও কিন্তু দুর্বহ। ছোট ছেলেকে যদি ছোট ছেলে হইতে দেওয়া যায়, বোঝো বিষয়টা, ছোট শিশুকে যদি পুরোপুরি ছেড়ে দেওয়া যায় যে তুমি যা খুশি তাই করো, তাহলে তো ও একেবারে সর্বনাশ করে ফেলবে। কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ যারা করবে কিনা, তার মানেটা কি? ছুটন্ত ঘোড়াকে কোথাও যেন হাত পা বেঁধে নিজের কাঁধে করে বয়ে বেড়াতে হবে। আর এই দায়িত্বটাই পড়েছিল ভৃত্যদের উপরে। তাই ভৃত্যরা মন থেকে এই কাজগুলোকে পছন্দ করতো না, অথচ তারা করতে বাধ্য হতো। তাই জোর করে এটা করতে গিয়ে তারা আক্রমণ করে বসত, আঘাত করে বসত। কি বলছেন? ছোট ছেলেকে যদি ছোট ছেলে হইতে দেওয়া যায়, সে যদি খেলিতে পায়, দৌড়িতে পায়, কৌতূহল মিটাইতে পারে, তাহা হইলেই সে সহজ হয়। কিন্তু যদি মনে করো উহাকে বাহির হইতে দিব না, খেলায় বাধা দিব, ঠান্ডা করিয়া বসাইয়া রাখিব, তাহা হইলে অত্যন্ত দুরূহ সমস্যার সৃষ্টি করা হয়। তাহা হইলে ছেলে মানুষের দ্বারা নিজের যে ভার নিজে অনায়াসে বহন করে, সেই ভার শাসনকর্তার উপরে পড়ে। তখন ঘোড়াকে মাটিতে চলিতে না দিয়া তাহাকে কাঁধে লইয়া বেড়ানো হয়। যে বেচারা কাঁধে করে তাহার মেজাজ ঠিক থাকে না। মজুরির লোভে কাঁধে করে বটে, কিন্তু ঘোড়া বেচারার উপর পদে পদে শোধ লইতে থাকে। এই যেন একটা প্রতিশোধ নিতে চাইছেন ভৃত্যরা মনিবের কাছে সুরক্ষিত নয়, মনিবের কাজে তারা সন্তুষ্ট নয়। এই কথা কৌশলে কিন্তু প্রকাশ করে দিচ্ছে মনিবের সন্তানের উপরে আঘাত করে। তারা বাধ্য, তারা কেবলমাত্র রুটি রোজগারের জন্য কাজ করছে, কিন্তু এই যে শিশুকে সামলানো, বালকদেরকে সামলানো, এটা তাদের কাছে হয়ে উঠছে না। ফলে কি হচ্ছে? পুরোপুরি শোধ তোলার জন্য যেন তারা আঘাত করে বসছে। কি বলছেন? এইখান থেকে একটা বিষয় তোমরা কোট করতে পারো, কোটেশন করে নাও। সেটা হচ্ছে, ছেলে মানুষের দ্বারা নিজের যে ভার নিজে অনায়াসেই বহন করে, সেই ভার শাসনকর্তার উপরে পড়ে। তখন ঘোড়াকে মাটিতে চলিতে না দিয়া তাকে কাঁধে লইয়া বেড়ানো হয়। যে বেচারা কাঁধে করে তাহার মেজাজ ঠিক থাকে না। এটাকে কি বলবা? এটাকে ভৃত্য রাজতন্ত্রের যে প্রশ্ন আসবে সেখানে কি বলবা যে ছেলে মানুষের উপরে নিয়ন্ত্রণ করে ফেলছে ভৃত্যরা, তাই জন্য ছেলে মানুষের মনের মধ্যে রাজা হয়ে শাসন করতে চাইছে যেন এই ভৃত্যরা, তাই জন্য ভৃত্য রাজতন্ত্র। কেমন? পরবর্তীতে কি বলছেন? তিনি বলছেন, এই আমাদের শিশুকালের শাসনকর্তাদের মধ্যে অনেকেরই স্মৃতি কেবল কিলচর আকারেই মনে আছে। মানে অনেক ভৃত্যরাই আমাদেরকে কিলচর দিয়েছে, তাহার বেশি আর মনে পড়ে না। কেবল একজনের কথা খুব স্পষ্ট মনে জাগতেছে। অনেক ভৃত্যদের কথা তিনি তেমন মনে করতে পারছেন না পরিণত বয়সে এসে, কিন্তু একজনের কথা মনে পড়ছে। তার নাম ঈশ্বর, পুরো নাম হচ্ছে ব্রজেশ্বর। তাহার নাম ঈশ্বর। সে পূর্বে গ্রামে গুরুমশাইগিরি করিত, অর্থাৎ সে পড়াশোনা করাতো, অর্থাৎ সে টিচার ছিল একজন, ঠিক আছে, গুরু মহাশয় ছিল। সে অত্যন্ত সুচি সংযত, বুঝবা? এই মানুষটা আবার একটু অদ্ভুত রকমের। তবে এখান থেকে যে টপিকগুলো আসবে সেটা ব্যক্তিগতভাবে কিন্তু সেই ভৃত্যের নিজস্ব জীবনযাপন, সেই কথা কিন্তু তুমি ভৃত্য শাসনতন্ত্রে না লিখলেই ভালো হয়। কেমন? তবু তুমি জেনে রাখো বিষয়টা। কি বলছে? এই ব্যক্তিটি, মানে এই যে ছিল ঈশ্বর বা ব্রজেশ্বর, তার ব্যক্তিগত বিষয়টা কিছু, সে প্রচণ্ড কিন্তু একটু ওই ঠেস লাগা মানুষ, অর্থাৎ সব কিছুকে এড়িয়ে উপেক্ষা করে গা বাঁচিয়ে নিজের শুদ্ধতা রক্ষা করতে হবে। সে স্নান করতে যায়, তাও জলগুলোকে এমনভাবে পরিষ্কার করে যেন জলটাকে তার অচ্যুত বলে মনে হচ্ছে, নিজের গা বাঁচাবার জন্য, ময়লা দূর করার মধ্যে, এবং নদীটাকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত করে তুলবে, জল দিয়ে হাত দিয়ে জলগুলো সরাতে, আর টুপ করে তখন ডুবটা দেবে, যেন সে নদীকে ব্যস্ত রাখার কৌশলে একদম
অলক্ষ্যে গোপনে একটা ডুব দিয়ে তাড়াতাড়ি উঠে আসতে চায়। জলের ঘটিতে জল ভরতে চায়, কীভাবে জলটা ভরবে? বারবার করে একেবারে জলটা সরিয়ে দেবে, মানে উপরে ময়লাটাকে সরাতে থাকবে, টুক করে আবার 2-3 হাত নিচে ঘটিটা ডুবিয়ে জলটা টুক করে উঠিয়ে দেবে, যেন জলটা তো তার নোংরা লেগে যাচ্ছে। অথচ কি আশ্চর্য, সেই জল সে ঘরে নিয়ে আসছে, পুজো করছে, সেই জলে স্নান করছে, অথচ সেই জলে নামতে গিয়ে তার গায়ে মানে কি বলবো, একটা অস্বস্তি হচ্ছে তার মধ্যে। এইটা হচ্ছে আসলে মনের পবিত্রতা। বাস্তবে কি থাকা উচিত, আর বাস্তবে সে শুচিতা রক্ষা করার চেষ্টায় মনের পবিত্রতাকেই বাস্তবে কালিমা লিপ্ত করছে। কি বলছে? পৃথিবীতে তাহার শুচিতা রক্ষার উপযোগী মাটি জলের বিশেষ অসদ্ভাব ছিল। এই জন্য এই মৃৎপিণ্ড অর্থাৎ মাটির পৃথিবীকে মেদিনীর মলিনতায় বা নোংরার সঙ্গে সর্বদাই তাহাকে যেন একটা লড়াই করিয়া চলিতে হইত। বিদ্যুৎ বেগে ঘটি ডুবাইয়া পুষ্করিণীর 3-4 হাত নিচেকার জল সে সংগ্রহ করিত। স্নানের সময় 2 হাত দিয়া অনেকক্ষণ ধরিয়া পুষ্করিণীর উপরিতলের জল কাটাইতে অবশেষে হঠাৎ এক সময় দ্রুত গতিতে ডুব দিয়া লইত, যেন পুষ্করিণীটিকে কোনো মতে অন্যমনস্ক করিয়া দিয়া ফাঁকি দিয়া মাথা ডুবাইয়া লওয়া তাহার অভিপ্রায়। চলিবার সময় তাহার দক্ষিণ হস্তটি অর্থাৎ ডান হাতটি এমন একটু বক্রভাবে দেহ হইতে স্বতন্ত্র হইয়া থাকিত যে বেশ বোঝা যাইত তাহার ডান হাতটা তাহার শরীরের কাপড় চোপড়গুলোকে পর্যন্ত বিশ্বাস করিতেছে না। জলে, স্থলে, আকাশে এবং লোক ব্যবহারের রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য দোষ প্রবেশ করিয়া আছে। অহরাত্র সেইগুলাকে কাটাইয়া চলা তাহার এক বিষম সাধনা ছিল। গেল এই কথা। এবার কি বলছে, তার ভাষা সম্পর্কে বিষয়টাতে স্পষ্ট করছেন। কি বলছেন তিনি? বিশ্বজগৎটা কোন দিক দিয়া তাহার গায়ের কাছে আসিয়া পড়ে, ইহা তাহার পক্ষে অসহ্য। অতল স্পর্শ তাহার গাম্ভীর্য ছিল। ঘাড় ঈষৎ বাঁকাইয়া মন্দ্রস্বরে চিবাইয়া সে কথা কহিত। তাহার সাধু ভাষার প্রতি লক্ষ্য করিয়া গুরুজনেরা আড়ালে প্রায় হাসিতেন। এখান থেকে একটা তথ্য আসছে, ধীরে সাবধানে বুঝবে। তাহার সম্বন্ধে আমাদের বাড়িতে একটা প্রবাদ রটিয়া গিয়াছিল যে সে বরানগরকে বরাহনগর বলে। কি বিষয়টা বোঝার চেষ্টা করো। তিনি একজন পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, গুরুমশাই, তার কথাতে অবশ্যই শিষ্টাচার রয়েছে এবং ভদ্র উপযুক্ত শব্দ তিনি ব্যবহার করেন। সেখানে তিনি সাধু ভাষা প্রয়োগ করেন এবং বরানগর শব্দটিকে বরাহনগর বলেন এবং সেখানে সবাই হাসাহাসি করে। বরাহ বলতে কিন্তু কি বোঝায় নিশ্চয়ই তোমরা জানো, অবশ্যই জানাবা কমেন্টে বরাহ বলতে কি বোঝায়। এবার কি বলছে দেখো, এটা জনশ্রুতি হইতে পারে, কিন্তু আমি জানি অমুক লোক বসে আছেন না বলিয়া সে বলেছিল অপেক্ষা করছেন। এটা সুন্দর কথা, কিন্তু সেই সময় অন্যদের কাছে এটা খাঁটর করে শোনাতো। হ্যাঁ, ভৃত্য চাকর বাকর মানুষ এত সুন্দর করে কথা বলছে, এত স্টাইল করে কথা বলার কি আছে? আসলে তার রুচিবোধটা খুবই মিষ্টি ছিল, কিন্তু সেই রুচিবোধকে প্রকাশ করছে যে পরিবেশে, সেই পরিবেশের সাথে তার রুচিবোধের কিন্তু কোনো মিল হচ্ছে না। তাহার মুখের এই সাধু প্রয়োগ আমাদের পারিবারিক কৌতুকালাপ অর্থাৎ হাসির জন্য ভাণ্ডারে অনেক দিন পর্যন্ত সঞ্চিত ছিল। নিশ্চয়ই এখনকার দিনে ভদ্র ঘরের কোনো ভৃত্যের মুখে অপেক্ষা করছেন কথাটা হাস্যকর নহে। ইহা হইতে দেখা যায় বাংলায় গ্রন্থের ভাষা ক্রমে চলিত ভাষার দিকে নামিতেছে, অর্থাৎ বাংলা বইতে যে ভাষা লেখা হতো সেটা ধীরে ধীরে মানুষ চলিত ভাষায় ব্যবহার করছে। এটা বোঝা গেল এই ঈশ্বরের কাছ থেকে বা ব্রজেশ্বরের মুখের ভাষা থেকে। আবার উল্টোটা হচ্ছে মানুষের যেটা মুখের ভাষা সেটা হয়তো এখন বর্তমানে গ্রন্থের ভাষায় চর্চা হচ্ছে। তাই তিনি বলছেন একটা উঁচু নিচুর প্লট পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। এটা একটা কোড করতে পারো তোমরা, বাংলায় গ্রন্থের ভাষা ক্রমে চলিত ভাষার দিকে নামিতেছে এবং চলিত ভাষা গ্রন্থের ভাষার দিকে উঠিতেছে। একদিন উভয়ের মধ্যে যে আকাশ পাতাল ভেদ ছিল, এখন তাহা প্রতিদিন ঘুচিয়া আসিতেছে। এই কথাটাকে কীভাবে তুমি আবার নোটসের মধ্যে তুলবা? দেখো, ভৃত্য আর মনিবের মধ্যে একটা পার্থক্য সবদিনই ছিল, কিন্তু কোথাও যেন ভৃত্য এখন ধীরে ধীরে মালিক শ্রেণীতে পৌঁছতে যাচ্ছে, অর্থাৎ মনিব আর ভৃত্যের মধ্যে আর তফাৎ থাকছে না। কোথাও কিন্তু কৌশলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটিও বলে দিলেন। এই ভূতপূর্ব অর্থাৎ অতীতের গুরু মহাশয় সন্ধ্যাবেলায় আমাদিগকে সংযত রাখিবার জন্য একটি উপায় বাহির করিয়াছিলেন। বা কি সুন্দর একটা কৌশল, যে কারণে সন্ধ্যাবেলাতে সকল বালকদেরকে, ঠাকুর পরিবারের সকল বালকদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি সেই গুরু মহাশয় কিন্তু বা সেই ভৃত্য একটা সুন্দর কৌশল বের করেছিল। কি কৌশল? দেখো, আলো জ্বালিয়ে চারিদিকে বসিয়ে রাখত সকল বালকদেরকে, আর তিনি মানে খুবই সুন্দরভাবে, অদ্ভুত সুন্দরভাবে রামায়ণ মহাভারতের কাহিনী বলতেন। এটা খারাপ নয়, কিন্তু এখানে কোথাও একটা ইঙ্গিত দিতে চাইছেন যে তিনি হয়ে উঠছেন মধ্যমণি, কেন্দ্রের মধ্যমণি, কোথাও রাজকীয় চিন্তা তার মধ্যে আছে। আর
তার চারপাশে যারা বসে আছে তারা তাকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? কোথাও ভৃত্য রাজতন্ত্রকে একটা ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, অথবা কোথাও একটা ব্যঞ্জনা রেখে দিতে চাইছেন তিনি। কি বলছেন? সন্ধ্যাবেলায় রেড়ির তেলের ভাঙা সেজের অর্থাৎ প্রদীপের চারদিকে আমাদের বসাইয়াছে রামায়ণ মহাভারত শোনাইত। চাকরদের মধ্যে আরও 2-4টি শ্রোতা আসিয়া জুটিত। ক্ষীণ আলোকে অর্থাৎ সামান্য আলোকে ঘরের কড়িকাঠ পর্যন্ত মস্ত মস্ত ছায়া পড়িত। টিকটিকি দেয়ালে পোকা ধরিয়া খাইত। চামচিকে বাহিরের বারান্দায় উন্মত্ত দরবেশের মতো ক্রমাগত চক্রাকারে ঘুরিত। আমরা স্থির হইয়া বসিয়া হাঁ করিয়া শুনিতাম। যেদিন কুশলবের অর্থাৎ লবকুশ রামচন্দ্রের 2 সন্তান, তারা যেদিন বাবাকে এবং কাকাকে চিনতে না পেরে তাদের সাথে যুদ্ধ করেছিল, সেই দৃশ্যটা তিনি খুব সুন্দর করে গুছিয়ে বলছিলেন, সেই সন্ধ্যাটির বর্ণনা করছেন। কোথাও এখানে কিন্তু একটা বিষয়কে বললেন যে শিশু, যে বালক, যে নিম্ন পর্যায়ে, সেও কিন্তু শক্তিশালী সেই রাজার সাথে কাকার সাথে কিন্তু সেও যুদ্ধ করতে পারে। কোথাও কৌশলে যেন ভৃত্য রাজার জায়গায় স্থান করার চেষ্টা করছে, বা কোথাও একটা কৌশল এখানে প্রকাশ করার চেষ্টা করল। যেদিন কুশলবের কথা আসিল, বীর বালকেরা তাহাদের বাপ খুড়াকে একেবারে মাটি করিয়া দিতে প্রবৃত্ত হইল। সেদিনকার সন্ধ্যাবেলাকার সেই অস্পষ্ট আলোকের সভা নিস্তব্ধ ঔৎসুক্যের নিবিড়তায় যে কিরূপ পূর্ণ হইয়া উঠিয়াছিল তাহা এখনো মনে পড়ে। এদিকে রাত হইতেছে, আমাদের জাগরণকালের মেয়াদ ফুরিয়া আসিতেছে, কিন্তু পরিণামের অনেক বাকি। এহেন সংকটের সময় হঠাৎ আমাদের পিতার অনুচরণ কিশোরী চাটুর্যে, এই কিশোরী চাটুর্যের পুরো নাম হচ্ছে কিশোরীনাথ চট্টোপাধ্যায়, তিনি এসে হঠাৎ করে বলতেন যে এখন ঘুমানোর সময় এসছে, চলো গল্প বন্ধ করো। এই গল্প বন্ধ করাটাতে বড় কষ্ট হতো এই বালক রবি ঠাকুরদের। কারণ কি? তারা যে উত্তেজনায় কৃত্তিবাস ওঝার গল্পগুলো শুনছিলেন, সেখানে হঠাৎ করে দ্রুত গতিতে এই কিশোরী চাটুর্যে এসে কিন্তু বাধা দিয়ে সেইখানে হঠাৎ করে কাহিনীটাকে শেষ করতে বাধ্য করত। আসিয়া দাসুরায়ের পাঁচালি গাহিয়া অতি দ্রুত গতিতে বাকি অংশটুকু পূরণ করিয়া গেল। কৃত্তিবাসের সরল পয়ারের মৃদুমন্দ কলধ্বনি কোথায় বিলুপ্ত হইল। অনুপ্রাসের ঝকমকি ও ঝংকারে আমরা একেবারে হতবুদ্ধি হইয়া গেলাম। কোনো দিন পুরাণ পাঠের প্রসঙ্গে, এইবার দেখো কি সুন্দর কথা, ভৃত্য ব্যক্তিটি কিন্তু জ্ঞানী, অর্থাৎ এই যে ব্রজেশ্বর তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তিনি কিন্তু যে কোনো বিষয়ে গুরুগম্ভীর মতামত দেন এবং যে কোনো সমস্যার সমাধানও করে দেন। যখনই ভৃত্যদের মধ্যে আলোচনা হতো, কোনো বিষয় নিয়ে তর্ক হতো, সঙ্গে সঙ্গে তিনি এসে কিন্তু সেটা সমাধানও করে দিতে পারতেন যুক্তি দিয়ে। এইখানে কোথাও যেন ভৃত্য কোথাও শিক্ষিত পর্যায়ে উত্তীর্ণ হতে চলেছে, ফলে তার তৈরি করা যে সিস্টেম, সেই সিস্টেমকে আমরা বলতেই পারি ভৃত্য রাজকতন্ত্র। কি বলছেন? বলছেন কোনো দিন পুরাণ পাঠের প্রসঙ্গে শ্রোতৃ সভায় শাস্ত্র ঘটিত তর্ক উঠিত। ঈশ্বর সুগভীর বিজ্ঞতার সহিত তাহার মীমাংসা করিয়া দিত। যদিও ছোট ছেলেদের চাকর বলিয়া ভৃত্য সমাজে পদমর্যাদায় সে অনেকের চেয়ে হীন ছিল, তবু কুরু সভায়, যেমন কুরু পাণ্ডবদের সভাতে যতই বয়স্ক হোক ভীষ্ম পিতামহ, তার যেমন নিজস্ব কথা ছিল, তার কথার উপর কেউ বলতে পারতো না, ঠিক তেমনই এরও যুক্তি ছিল। বলছে সে আপনার কনিষ্ঠদের চেয়ে নিম্ন আসনে বসিয়াও আপন গুরু গৌরব অবিচলিত রাখিয়াছিল। অর্থাৎ নিজের গুরু চিন্তা, নিজের প্রতিভাকে তিনি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করতেন। এই আমাদের পরম প্রাজ্ঞ রক্ষকটির যে একটি দুর্বলতা ছিল, তাহা ঐতিহাসিক সত্যের অনুরোধে অগত্যা প্রকাশ করিতে হইল। এখন তিনি কি বলছেন? যে সব কথাই তো বললাম, এই ব্যক্তিটির একটি চমৎকার কথা আছে, সেটা যদি না বলি তাহলে ইতিহাস আমাকে কোনোদিন ক্ষমা করবে না। যদি জানতে পারে ইতিহাস যে রবি ঠাকুর সব বলেছে কিন্তু এই লোকটার সম্পর্কে একটা বিশেষ দিকের কথা বলেনি, তাহলে আমার এটা অন্যায়ভাবে পাপ হবে, তাই আমি সবটাই বলবো। কি বলবো? এই ভৃত্য মানুষটির একটা দুর্বলতা ছিল। কি দুর্বলতা ছিল? বলছেন এই পরম প্রাজ্ঞ রক্ষকটির একটি দুর্বলতা ছিল। সেটা কি? সে আফিম খাইত। আর আফিম খেলে কি হয় জানো তো? শরীরে দুর্বলতা তৈরি হয়। দুর্বলতাকে কাটানোর জন্য দুধ খেতে হয়, আর দুধ খাওয়ানোর দায়িত্বটা ছিল সম্পূর্ণ ওই ভৃত্যর উপরে, অর্থাৎ সে ব্রজেশ্বরের উপরে দায়িত্ব ছিল বালক রবি ঠাকুরদেরকে দুধ যেন পরিমাণ মতো একদম ঠিক নির্দিষ্ট নিয়মে খাওয়ানো হয়। কিন্তু তিনি কি করছেন? সে দুধটা নিজে খেয়ে নিচ্ছিলেন। এটা ওরা কথা বলে, ঠিক আছে, অজুহাত দিয়ে। এই কারণে তাহার পুষ্টিকর আহারের বিশেষ প্রয়োজন ছিল। এই জন্য আমাদের বরাদ্দ দুধ যখন সে আমাদের সামনে আনিয়া উপস্থিত করিত, তখন সেই দুধ সম্বন্ধে বিপ্রকর্ষণ মানে বিপরীত আকর্ষণ
অপেক্ষা আকর্ষণ শক্তিটাই তাহার মনে বেশি প্রবল হইয়া উঠিত। আমরা দুধ খাইতে স্বভাবতই বিতৃষ্ণা প্রকাশ করিলে আমাদের স্বাস্থ্য উন্নতির দায়িত্ব পালন উপলক্ষেও সে কোনোদিন দ্বিতীয়বার অনুরোধ বা জবরদস্তি করিত না। আমরা যখন দুধ খাবো না বলি তখন মায়েরা কি করে, আদর করে আমাদেরকে জোর করে দুধটা খাইয়ে দেয়, তাই না? কিন্তু সেই ভৃত্য লোকটি কোনোদিন রবি ঠাকুরদেরকে জোর করে দুধ খাওয়ায়নি। অর্থাৎ খাদ্য বিষয়ে, স্বাস্থ্যের উন্নতি বিষয়ে কিন্তু রবি ঠাকুরদেরকে পুরোপুরিভাবে বালকদেরকে কী করতে হতো, পুরোপুরি নির্ভরশীল থাকতে হতো সেই ভৃত্যদের উপরে। এখানেও কোথাও যেন তাদের মনের রাজা না হলেও তাদের উপরে জোর করে রাজার মতো করে বসে থাকার যে শাসনতন্ত্রটা সেটা ভৃত্যরা তৈরি করেছিল, তাই ভৃত্য রাজতন্ত্র। কি বলছেন এরপরে? জলখাবারের ঘটনা আসছে। আমাদের জলখাবার সম্বন্ধেও তাহার অত্যন্ত সংকট ছিল। আমরা খাইতে বসিতাম, লুচি আমাদের সামনে একটা মোটা কাঠের বারকোষে রাস করা থাকিত। প্রথমে 2-1খানি মাত্র লুচি যথেষ্ট উঁচু হইতে সুচিতা বাঁচাইয়া, অর্থাৎ পবিত্রতা বাঁচিয়ে সে আমাদের পাতে বর্ষণ করিত, মানে ফেলে দিত, যেন ছুতে গেলে বোধ হয় তার একবারে অশুদ্ধ হয়ে যাবে, মহাভারত যেন। ঠিক আছে, কোথাও যেন এখানে ভৃত্য হয়ে মালিককে ছুতে সে ঘৃণাবোধ করছে বা মালিকের পাতা ছুতে তার ঘৃণা লাগছে। অর্থাৎ অদ্ভুত একটা চিন্তা এখানে তিনি তুলে ধরার চেষ্টা করছেন। দেবলোকের অনিচ্ছা সত্ত্বেও, কি সুন্দর কথা, এটাকে কোট করতে পারবা তোমরা। দেবলোকের অনিচ্ছা সত্ত্বেও নিতান্ত তপস্যার জোরে যে বর মানুষ আদায় করিয়া লয়। আমরা কি দেখেছি, দেবতারা বরদান দিয়েছে, আশীর্বাদ করেছে, কিন্তু তাতে হয়তো দেবতাদের ইচ্ছা নাই, তারপরে কোনো একজন ব্যক্তি জোর করে তার কাছ থেকে কোনো বরদান ছিনিয়ে নিচ্ছে, তখন দেবতাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা টুক করে দিয়ে দেয় একটা বর, যা তুই নে। কোথাও যেন এখানে ঠাকুর পরিবারের, সেই ঠাকুর পরিবারের বড় বড় মনিকদের সন্তান হয়েও বালক রবীন্দ্রনাথ ঠাকুরদেরকে তপস্যা করতে হচ্ছে। কাদের সামনে দাঁড়িয়ে? নাকি তাদেরই সেবাতে নিযুক্ত রাখা, পয়সা দিয়ে খাটানো মানুষ তথা ভৃত্যদের সামনে। কোথাও এখানে যেন তন্ত্রটা পরিবর্তন হচ্ছে, শাসনতন্ত্রটা পরিবর্তন হচ্ছে, রাজার মতো ভূমিকায় পৌঁছে যাচ্ছে ভৃত্যরা। তাই ভৃত্য রাজতন্ত্র। কি বলছেন? দেবলোকের অনিচ্ছা সত্ত্বেও নিতান্ত তপস্যার জোরে যে বর মানুষ আদায় করিয়া লয়, সেই বরের মতো, বর মানে কিন্তু আশীর্বাদ, সাবধান, লুচি কয়খানা আমাদের পাতে আসিয়া পড়িত, তাহাতে পরিবেশন কর্তার কুণ্ঠিত দক্ষিণ হস্তের দাক্ষিণ্য প্রকাশ পাইত না। তাহার পর ঈশ্বর প্রশ্ন করিত, মাঝে মাঝে আবার প্রশ্ন করত, আরও দিতে হইবে কি? আমি জানিতাম কোন উত্তরটি সর্বাপেক্ষা সদুত্তর বলিয়া তাহার কাছে গণ্য হইবে। তাহাকে বঞ্চিত করিয়া দ্বিতীয়বার লুচি চাহিতে আমার ইচ্ছা করিত না। বাজার হইতে আমাদের জন্য বরাদ্দ মতো জলখাবার কিনিবার পয়সা ঈশ্বর পাইত, মানে আমাদের সন্ধ্যার সময়কার জন্য, টিফিনের জন্য একটা পয়সা তার তিনি পেতেন ব্রজেশ্বর, যে এই টাকাতে বাচ্চাদেরকে কিছু খাওয়াবে। ও কি করত? আমরা কি খাইতে চাই প্রতিদিন সে কিন্তু তাহা জিজ্ঞাসা করিয়া লইত আমাদেরকে। জানিতাম সস্তা জিনিস ফরমাস করিলে সে খুশি হইবে। কখনো মুড়ি অথবা লঘুপত্র, মানে খুব ছোটোখাটো জিনিসপত্র, বাদাম জাতীয়, বা কখনো বা ছোলা সিদ্ধ, চীনা বাদাম ভাজা প্রভৃতি অপথ্য আদেশ করিতাম। মানে এইসব জিনিস বাচ্চারা খেতে ভালোবাসে, কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য তো এগুলো সবসময় ঠিক নয়, ক্ষতিকারক। সেটা কথা কার বলা উচিত ছিল? ভৃত্যদের। কিন্তু এই ভৃত্য আরও সুবিধা হতো যে কম দামি জিনিসগুলো এরা খাবে, তো বাড়তি পয়সাটা তার পকেটে ঢুকবে। এই কাজে ভৃত্যটি পুরাণ বিষয়ে এত সতর্ক ছিল, শাস্ত্র বিষয়ে এত সতর্ক, কিন্তু শিশুর স্বাস্থ্য বিষয়ে কিন্তু এতটুকু সতর্কতা পালন করেনি। কোথাও তাদের স্বাস্থ্যবিধির উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকতে হয়েছে এই ভৃত্যদের উপরে। দেখিতাম শাস্ত্রবিধি আচারতত্ত্ব প্রভৃতি সম্বন্ধে ঠিক সূক্ষ্ম বিচারে তাহার উৎসাহ যেমন প্রবল ছিল, আমাদের পথ্যাপথ্য সম্বন্ধে ঠিক তেমনটি ছিল না। তো এইভাবে আমরা দেখলাম যে ভৃত্য রাজতন্ত্রে কিভাবে তিনি ভৃত্যদের রাজ করার একটা মানসিকতাকে তুলে ধরার চেষ্টা করেছেন। পয়েন্টসগুলো একবার তোমাদেরকে বলি, তারপরে কোটেশনগুলো আমি বলে দেবো, কেমন? পয়েন্টসগুলো কী কী ভাবে তোমরা এটার উত্তরটা লিখবা। শাসনের উপর নির্ভরশীলতা, মনে করো শাসনের উপর নির্ভরশীলতা মানে তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হচ্ছিল, তাদেরকে আঘাত করতে হয়েছে এবং তারা সেটা সহ্য করেছে। বড়রা আঘাত করছে, ছোটরা সহ্য করবে, এই কথা মেনে নিতে হয়েছে রবি ঠাকুরদেরকে। এটা ভৃত্য রাজতন্ত্র নয়তো কি? সেকেন্ড কথা কি? কান্নার কোনো স্বাধীনতা ছিল না তাদের। অর্থাৎ যেটা নিয়ে মানুষ জন্ম নিয়েছে, যে চিন্তাটিকে নিয়ে, যে বিষয়টিকে নিয়ে, কান্না, সুস্থ কান্না, সুস্থ হাসি, সেইগুলো কিন্তু তারা পাচ্ছে না। কেন? কারণ ভৃত্যরা তাদেরকে আবারও আঘাত করে দেয়, জোর করে কান্না থামিয়ে দিতে পারে। আবার তার পাশাপাশি ছেলে মানুষই যে মানসিকতা, বাচ্চা মানুষদের উপরে বাচ্চা মানসিকতা বন্ধ করার যে লক্ষণ, সেই সাহসটাকে পেয়েছিল ভৃত্যরা, পেয়েছিল। কোথাও তারা শাসন ক্ষমতার প্রয়োগ করে, নিজস্ব কৌশল প্রয়োগ করে শিশুদের মধ্যে থেকে শৈশবকে কেড়ে নিতে চেয়েছিল। কোথাও যেন তারা রাজার মতো ভূমিকায় এসেছিল এবং সেই শিশুদের উপরে, শিশুদেরকে প্রজা মনে করে বারবার তাদেরকে নিজের শাসনের অধিকারে রাখতে চেয়েছিল।
কোথাও যেন তার ভাষার উপর একটা ভৃত্যের দখল চলে এসেছিল। যে ভাষা উচ্চশিক্ষিতরা এবং মনিব শ্রেণীর মানুষরা ব্যবহার করতো, সাহিত্যে ব্যবহার করা হতো, সেই ভাষা তারা ব্যবহার করছে। এখানে কোথাও যেন তারা সেই আসনটিকে ছিনিয়ে নিতে চাইছে। যে রাজতন্ত্রে এতদিন ধরে মানুষ শাসন করে এসছে, রাজা আর প্রজার মধ্যে তফাৎ, সেই তফাৎকে ঘুচিয়ে দিতে চাইছে। সে নতুন করে একটা রাজকীয় তন্ত্র তৈরি করতে চাই, যার নাম ভৃত্যরাজ্যের তন্ত্র। পাশাপাশি আবার কি বলছেন, যে কুশলভের গল্প শুনিয়েছে। এই কুশলভ কিন্তু শিশু, অথচ তারা বালক অবস্থাতেও কীভাবে নিজের নিজের পরিবারের সব থেকে যে যারা বিশিষ্ট মানুষ, যারা শক্তিশালী বাবা কাকা, তাদের সাথে লড়াই করছে এবং তাদের সেই প্রতিভার কথা তিনি খুব সুন্দর করে গুছিয়ে বলছেন। কোথাও যেন শক্তিহীন ধীরে ধীরে প্রচণ্ড শক্তিমানের বিরুদ্ধে সংগ্রাম করছে। এ কোথাও যেন আবার একটা রাজকতন্ত্রকে বা নিয়মিত আবহমানকাল ধরে যে রাজকীয় তন্ত্র চলে আসছিল তার বিরুদ্ধে একটা সংগ্রাম। পাশাপাশি তিনি গুরুগম্ভীর মতামত দিচ্ছেন, মীমাংসা করে দিতে চাইছেন কিসের? পুরাণ তত্ত্ব বিষয়ে, শাস্ত্রীয় তর্কের ও সমাধান করে দিতে পারছে। এখানেও তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে, অর্থাৎ এখানে কোথাও যেন তিনি শিক্ষার দিকেও নিজের অধিকারটিকে আদায় করে নিচ্ছেন। পাশাপাশি খাওয়া দাওয়ার জন্য নির্ভরশীলতা, স্বাস্থ্য পরিচর্যার জন্য নির্ভরশীলতা, আবার এই খাওয়ার বিষয়ে যে রক্ষণশীলতা, যেটা করা উচিত ছিল মনিবদের, যেখানে আমরা সাধারণত এটাই মনে করি মনিবরা গা বাঁচিয়ে চলে ভৃত্যদের থেকে, এখানে উল্টোটা হচ্ছে, ভৃত্যরা গা বাঁচিয়ে চলছে মনিবের সন্তানদের থেকে। অর্থাৎ কোথাও যেন তার নিজের রক্ষণশীলতাকে তিনি গুরুত্ব দিচ্ছেন, কোথাও যেন কৌলিন্য প্রথার উল্টো একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। তো এইভাবে করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবা। এই প্রশ্নগুলোর উত্তর লিখতে গিয়ে প্রথম দিকে যে কোডগুলো দিয়েছি আমি ঘরে ও বাইরে প্রবন্ধ থেকে, সেই কোডগুলো ইউজ করতে পারো, এবং যে কোডগুলো আমি তোমাদেরকে বললাম একটু আগে, যে কোটেশনগুলোকে ব্যবহার করো, এই কোটেশনগুলোকে তোমরা ব্যবহার করে প্রশ্ন উত্তর লিখতে পারো। এরপরও কারো কোনো প্রশ্ন থেকে গেলে, কোনো সমস্যা থেকে গেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দ্বিতীয় কথা হচ্ছে কি, তোমরা যে টপিকের উপরে আলোচনা চাও সেই টপিকটা লিখে তার পাশে লেখকের নাম লিখে তোমরা কমেন্ট করে দাও। আমি সময় করে করে অবশ্যই আমি নিয়মিতভাবে একটির পর একটি ভিডিও দিয়ে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, পড়াশোনার প্রতি আরও মনোযোগী হও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আলোচনা নিয়ে। ধন্যবাদ।